অন্তর্বর্তীকালীন সরকার, নামটা বুঝেন কিন্তু। তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন। সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া 5 বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই। আপনার কাছে মনে হয় সরকারের কারোর মধ্যে এমন আশা আছে? অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে। কারণটা বলি ভাই, আরামে পাইছে তো মন্ত্রিত্ব, কোনো স্যাক্রিফাইস তো নাই। এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন, উনি এই আন্দোলনের মনে কি স্যাক্রিফাইস বলেন? কার স্যাক্রিফাইস আছে বলেন তো আপনি আমাকে? আদিলুর রহমান খান কি স্যাক্রিফাইস? ফরিদা আক্তার কি স্যাক্রিফাইস বলেন আপনি? বলেন নূরজাহান বেগম কি স্যাক্রিফাইস? আমেরিকাতে একজনকে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার কি স্যাক্রিফাইস বলেন? ডাক্তার বিধানচন্দ্র কি স্যাক্রিফাইস বলেন না ভাই? আপনারা তো এই দেশে ছিলেন, এই দেশে তো আমিও ছিলাম। কি স্যাক্রিফাইস তাদের? ডক্টর ইউনূসের স্যাক্রিফাইসটা কি? ডক্টর ইউনূসের আন্দোলনে কি স্যাক্রিফাইস বলেন? তারপরেও ডক্টর ইউনূসকে মনে করি সর্বজন গ্রহণযোগ্য হিসেবে হি ওয়াজ বেস্ট চয়েস। ওই সময় সবার কাছে গ্রহণযোগ্য আর কোনো চয়েস ছিল না, কাজে হি ওয়াজ বেস্ট চয়েস। কিন্তু ওনার যে চয়েসগুলি, সেই চয়েসের যারা আছে তাদের কি স্যাক্রিফাইস ছিল এই আন্দোলনে বলেন? কারো কোনো স্যাক্রিফাইস ছিল না। কাজেই তারা তো আরামে আসছে রে ভাই, বিনা পরিশ্রমে পাওয়া জিনিস, এটা তারা এনজয় করতেছে। দু একজন দুর্নীতিও করতেছে। 2014 পরে আমরা দেখেছি, মানে কোথাও যদি একটা আগুন ধরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কে করতো? জামাত বিএনপি করতো। এবং এই জামাত বিএনপি অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস এগুলো এমনভাবে প্রচার করা হতো যে জামাত বিএনপি যেটা কোনো প্রতিবাদ করবে অথবা যে কিছু বলবে সে কথাও কিন্তু কেউ গুরুত্ব দিয়ে শুনতো না, কারণ ওদের কথার দাপটটা এমন ছিল। ওর করে তাদের কী লাভ হতো? রাজনীতিক লাভ হতো এবং মানুষের মধ্যে একটা ধারণা তারা পাঠানোর চেষ্টা করতো। কিন্তু মানুষ কি ওই আইডিয়াটা খাইতো না। কিন্তু মানুষের কোনো ভয় ছিল না, মানুষ জোরে বলতে পারতো না, প্রচার মাধ্যমগুলো তাদের হাতে ছিল, হতো। ভাই সেই স্কুলিং এখনো চলছে। মনে করেন আওয়ামী লীগের দোষরা যদি এতই পাওয়ারফুল হয় তাহলে তারা অনেক কিছুই ঘটাতে পারে। এখন সব কিছুর পেছনে তাদেরকে দায়ী করবো আমরা? আপনাদের ধরেন তাকে তো ধরতে পারলেন না। এত কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের লোক, আপনি ভাবেন খালি ঢাকা শহরে ভাই, মানে গ্রামগঞ্জে পর্যন্ত ছাত্রলীগের একটা সভাপতি, আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দৌড়ের উপরে আছে। যে কথাটা আমি তখন বলতাম যে ভাই জামাত কই? জামাত বিএনপি লোকজন তো মিছিল ঠিক মতো তাদেরকে করতে দিত না। তারা সেই সমস্ত নাশকতা করবে? তারা তো নিজের জীবন নিয়ে বাঁচে না। ওই সময় তো এমন ছিল যে বিএনপির নেতা কর্মীরা জঙ্গলে যেয়ে থাকতো, পর্যন্ত চরে যেয়ে থাকতো, বাড়ি ঘরে তো ফিরতেই পারতো না, এরকম ঘটনা ছিল। তো নাশকতা হলে তারা এসে পড়তো। এটা হলো আওয়ামী বয়ান ছিল। আবার এখনকার বয়ান দেখবেন হবে একটা যে এটা ওরা করছে, তাহলে আপনি কি করলেন? এত লোকের ভিড় আসলো কি হবে? কাজেই এইগুলি কেন হয়েছে না হয়েছে সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনা আমি মনে করি যাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হলো এরকম সময় এই কাজটা হতে দেওয়া হলো কেন? হতে পারলো কিভাবে? এবং এটা দায়িত্বে কারা ছিল? এত গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা নিয়ে সবাই জানে এখানে কিছু একটা ঘটলে পরে এটার কিন্তু আফটার ইফেক্ট অনেক বড় কিছু হবে। তো এত বড় একটা কাজ, সেটাকে সেইভাবে নিরাপত্তা আপনি দিলেন না কেন? কে করলো? তো এইগুলি আমার মনে হয় কি জানেন, অনেক সময় হয়, আবার কিন্তু হতেও পারে, আমি কিন্তু অস্বীকার করছি না, হবেই না আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, আমি তো দেখি নাই। হতেও পারে ফ্যাসিবাদের দোষটাই করছে কাজটা, আবার হতেও পারে ওই মানে ন্যারেটিভটা বারবার উচ্চারণ করার জন্য এটা হচ্ছে করা। এই যে আমরা নিশ্চয়ই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন আপনি দেখছেন যে এই সরকারকে 5 বছর দেখতে চায় মানুষ, এমন একটা ক্যাম্পেইন চলছে। পরশুদিন কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটে গিয়ে তিনি বলেছেন যে সাধারণ মানুষ তাকে বলছে যে এই সরকারকে তারা 5 বছর দেখতে চায়, একজন নাকি তাকে বলেছে, একজন উপদেষ্টা এই কথাটা বলছেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সবসময় বলছেন, তার এখন পর্যন্ত যতগুলো বক্তব্য আছে তিনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দিবেন, হবে এমনটা আশ্বাস তিনি দিচ্ছেন। সবকিছু মিলে আসলে যে ক্যাম্পেইন, একজন উপদেষ্টার বক্তব্য বা অনেকেই কিন্তু এই কথাটা বলার চেষ্টা করে, সবকিছু মিলে আপনার বিশ্লেষণ কি এই বিষয়টি? দেখেন, একটা কথা সবসময় বলা হয়ে থাকে, সারা দুনিয়ার লোকই বলে যে ডক্টর ইউনূস হলো মানে বিশ্বের সবচেয়ে ক্যারিজমেটিক পিয়ার পারসন।
মানে পাবলিক রিলেশন ওনার খুব অসাধারণ, এবং এই ক্ষেত্রে উনি খুবই ক্যারিসমেটিক। এখানে দেখেন 2-3টা জিনিস। উনি নিজে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জনগণের কাছে একটা মেসেজ দিচ্ছেন আমার বেশি দিন থাকার ইচ্ছা নাই। আবার ওনার উপদেশটা প্রথমে কিন্তু আস্তে করে, ওই যে মাসে একটা বুদবুদ ছাড়েন আস্তে করে, প্রথমে আস্তে করে কিন্তু বুদবুদ ছাড়ছিলেন ধর্ম উপদেশটা, মনে আছে আপনার নিশ্চয়ই। উনি প্রথম বলেছিলেন যে যেহেতু আমরা হাসিনারকে সরিয়ে এসেছি, হাসিনা যতদিন থাকতো ততদিন আমাদের থাকার একটা ব্যাপার আছে। বলছেন পাবলিকে প্রতিবাদ করেছে, চুপ হয়ে গেছে। এটা কি জানেন, একটু টোকা দিয়ে দেখে যে রেসপন্সটা কি আসে। আবার এটারকে আবার বিভিন্ন বিদেশে যারা আছে বিভিন্ন রকম ওনাদের সোশ্যাল মিডিয়ার যারা নাকি, আমি তো মনে করি ওনাদের উনি পে করেন, আমার ধারণা আর কি। বাইরের থেকে যারা ডক্টর ইউনূস কিছু লোক দেখবেন আছে যে ওটা একজন জান প্রাণ দিয়ে দিচ্ছে এই সরকারের জন্য, এবং বিপরীতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলিকে মানে পার্টির লিডারদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতেছে, দেখবেন আপনি কিছু পাবেন। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে বলার চেষ্টা করতেছে এই সরকারকে 5 বছর রাখতে হবে, এবং এই 5 বছর রাখার জন্য তারা নানা ধরনের ফর্মুলা দিচ্ছে। যিনি হবেন প্রধান উপদেষ্টা, তারেক রহমান হবে ডেপুটি প্রধান উপদেষ্টা, বিভিন্ন দল থেকে নিবেন, অমুক নিবেন, তমুক নিবেন, এটা সব ওনার থিওরি কিন্তু। এবং এই থিওরি দিয়ে উনি এক ধরনের জনমত মানে গঠনের চেষ্টা করছেন বাইরে থেকে, এবং উনি দাঁড়াইছেন সিপাহসালার, পারলে উনি নিজেকে জাতির পিতা ঘোষণা করতে পারেন, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ওনার অবস্থা এমন হয়েছে। তো এইগুলি কিন্তু আমরা এই সরকার এগুলি এক ধরনের মানে দেয়, প্রশ্রয় দেয় যে তোমরা বলো, দেখি না কি হয়। তো এখন ধর্ম উপদেষ্টা গেছে, ওনার আওয়াজটা শুনি না। এখন আরেকজন লোক যাকে নাকি নিয়ে অনেকে হাসাহাসি করেন, ওনার এক ধরনের সারল্য আছে বলে মধ্যরাত্রে প্রেস কনফারেন্স করেন, কি যদি করেন আর কি, যাই হোক, সব তো বলে লাভ নেই। তো উনি এখন আস্তে করে ছাড়ছে না একটা বাণী, সাধারণ জনগণ চায় যে আমরা 5 বছর থাকি। সাধারণ জনগণ কারা? সাধারণ জনগণের মতো আমিও একজন। আমি কি চাই? হালাল ভাই কি চাই কিনা আমি যাই না। উনি তো অসাধারণ আবার হইতে পারেন, আমি যাই না। সাধারণ উনি চান কিনা আমি যাই না। কে চায়? সাধারণ জনগণ চায়। সাধারণ জনগণ চায় এই শব্দটাকে এখন মার্কেটিং করা হচ্ছে। পিআর টেকনিক কিন্তু ওনারা খুব ভালো জানেন। এটা মার্কেটিং ভালোভাবে করা হচ্ছে, কোন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, সোশ্যাল মিডিয়া অনেকে চাচ্ছে, একদম প্রচন্ডভাবে এটা মার্কেটিং করা হচ্ছে। আমি একটা বেসিক কথা বলি ভাই, ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছেন, ঠিক আছে? একটা নির্বাচন দেবেন, দিয়ে দেবেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, কোনো গণতান্ত্রিক দেশে, কোনো গণতান্ত্রিক আইডিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়া 5 বছর থাকার কোনো সিস্টেম নাই, পৃথিবীর কোথাও নাই। যদি এই খায়েশ কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে ওনার মধ্যে আর যত গুণই থাক না কেন গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা ওনার মধ্যে নাই। মাথায় রাখতে হবে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নামটা বুঝেন কিন্তু। তার মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট আসতে যতদিন লাগে এর মধ্যবর্তী সময়টুকুর জন্য ওনারা একটা সরকার গঠন করছেন। সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন দেয়া 5 বছর ক্ষমতায় থাকার সিস্টেম নাই। আপনার কাছে মনে হয় যে সরকারের কারোর মধ্যে এমন আশা আছে? অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে। কারণটা বলি ভাই, আরামে পাইছে তো মন্ত্রিত্ব, কোনো স্যাক্রিফাইস তো নাই। এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন, উনি এই আন্দোলনের ওনার কি স্যাক্রিফাইস বলেন? কার স্যাক্রিফাইস আছে বলেন তো আপনি আমাকে? আদিলুর রহমান খান কি স্যাক্রিফাইস? ফরিদা আক্তার কি স্যাক্রিফাইস বলেন আপনি? বলেন নূরজাহান বেগম কি স্যাক্রিফাইস? আমেরিকাতে একজনকে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার কি স্যাক্রিফাইস বলেন? ডাক্তার বিধানচন্দ্র কি স্যাক্রিফাইস বলেন না ভাই? আপনারা তো এই দেশে ছিলেন, এই দেশে তো আমিও ছিলাম। কি স্যাক্রিফাইস তাদের? ডক্টর ইউনূসের স্যাক্রিফাইসটা কি? ডক্টর ইউনূসের আন্দোলনে কি স্যাক্রিফাইস বলেন? তারপরেও ডক্টর ইউনূসকে মনে করি সর্বজন গ্রহণযোগ্য হিসেবে হি ওয়াজ বেস্ট চয়েস। ওই সময় সবার কাছে গ্রহণযোগ্য আর কোনো চয়েস ছিল না, কাজে হি ওয়াজ বেস্ট চয়েস। কিন্তু ওনার যে চয়েসগুলি, সেই চয়েসের যারা আছে তাদের কি স্যাক্রিফাইস ছিল এই আন্দোলনে বলেন? কারো কোনো স্যাক্রিফাইস ছিল না। কাজেই তারা তো আরামে আসছে রে ভাই, বিনা পরিশ্রমে পাওয়া জিনিস, এটা তারা এনজয় করতেছে, দু একজন দুর্নীতিও করতেছে।
সরকার একটা পক্ষ, অবশ্যই অন্তর্বর্তী সরকারের সরকার, একটা নতুন রাজনৈতিক দল হয়েছে তার একটা পক্ষ। হেলাল ভাই বলছিলেন যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আলাদা জোট করার একটা প্রক্রিয়াও তিনি দেখতে পাচ্ছেন। সবকিছু মিলে যে এই যে পক্ষ বিপক্ষের রাজনীতি, সেখানে কি বিএনপি একা হয়ে যাচ্ছে কিনা? সবাই মোটামুটি একদিকে চলে যাচ্ছে, বিএনপিকে একদিকে চলে যাচ্ছে। দেখেন, বিএনপি একা হচ্ছে নাকি বিএনপি কার সঙ্গে জোট করছে, এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে না বিএনপি ফোর্থ হবে, এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই। আমার চিন্তা একটাই, ভাই আমি আমার ভোটটা দিতে পারবো কিনা, আমি যাকে ভোট দেবো তাকে জিততে হবে, এই চিন্তাও আমি করি না। এই দেশের মানুষ সঠিকভাবে, স্বাধীনভাবে, নির্ভয়ে তার ভোটটা দেবে এবং তার ভোটটা কাউন্ট হবে, তার ভোটটা গোনা হবে। তারপর সব মিলিয়ে যদি সবার দল মিলে যদি এটা অজ্ঞাত দলকে ভোট দেয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব, যেমন ধরেন আপনি একটা কথা বলি আপনাকে, জনগণ চায়, আপনি একজন বিএনপি কর্মীকে বলেন এই জনগণ কি চায়, বলবে জনগণ তো চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগের যে লোকটা লুকাই আছে, ভালো মতো রাষ্ট্র আসে না, তাকে জিজ্ঞাসা করতে হবে জনগণ কি চায়। ওই কি জনগণ প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগে ভালো ছিল, এখন জনগণ চায় শেখ হাসিনা আবার আসুক, বলবে। জামাতকে বলেন যে সে তার ওই কর্মী বলবে যে মানুষের কাছে আওয়ামী লীগ বিএনপি সব পরীক্ষিত, লোকে নতুন শক্তি হিসেবে জামাতকে চায়। আর ছাত্রতে বলবে ডক্টর ইউনূসী চায় আমাদেরকে, জনগণ তো আরো চায়, সবাই বলবে। কিন্তু জনগণ কি চায় এটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে শুনে আমাদের লাভ নাই। জনগণ কি চায় তার একমাত্র প্রমাণ হলো একটা নির্বাচন। আপনি নির্বাচন দেন, দেখা যাক জনগণ কি চায়। জনগণ যদি জাহাঙ্গীর আলম চৌধুরীকে 5 বছর রাখতে চায়, রাখবে, স্যালুট দিব নাকি আমি, যে আপনি এত ভালো কাজ করছেন, জনগণ আপনাকে ছাড়তেই যাচ্ছে না, থাকেন ভাই, কোনো আপত্তি নাই। কিন্তু জনগণের মতামতটা আপনি দিয়ে দিয়েন না, আপনি বলেন না যে জনগণ এটা চায়। আপনি বলার ভিত্তি কি? ওই কয়জনে হাত মিলাইলো, এটা তো ভিত্তি আপনার। ঈদগাহ গেলে ভাই আপনার সঙ্গে অনেকে হাত মিলাবো, আমার সঙ্গে অনেকে হাত মিলায়, এতে কিছু যায় আসে না। ইলেকশন হলে তো আমি 10টা ভোট পাবো না, হাত তো মিলায় অনেকে। কবি কাজী নজরুল ইসলাম একবার ইলেকশন করছিল, এটা জানেন, 127টা ভোট পাইছিল, তার মতো লোক। সে বলছিল যে আমি যদি ইলেকশন করি, আমি যদি ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াই, তাহলে আমি জিতবো। লোকে আমাকে সবাইকে চিনে। সে ভোট কেন্দ্রের সামনে যে দাঁড়াইছে, দুপুরের দিকে সে ওখানে ভোট কেন্দ্র থেকে চলে আসছে। তখন আপনার এই যে কমরেড মুজাফর আহমেদ ছিল, ইন্ডিয়ার আপনার ওই আপনার কি বলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিল, তার কাছে বসে তুমি এসে বললে কেন, কয় কি যে আমার মনে হয় পারবো না। ভাই, পরিচিত হওয়া আমাদের নির্মূলন্দ গুণ। ওনার এলাকায় ইলেকশন করছিল কুমির মার্কা নিয়ে, উনি বলছিল আমার সবাই চিনে, ভোট দিব। ওনাকে সবাই চিনে, আসলে জামানত বাজেয়াপ্ত ছিল। তো কি হয়েছে, কাজে ভোট অন্য জিনিস। আর আপনারা কি বলে, আর এই জানি গেছে একটা সোশ্যাল মিডিয়ায় কি বলে ভাই, সোশ্যাল মিডিয়া যখন থেকে সোশ্যাল মিডিয়ায় টুকটাক চলাফেরা করি, তখন থেকে তো জানি যে বট বলতে একটা শব্দ আছে, জানি রে ভাই, আমরা আমাদের নতুন করে জানানোর কিছু নাই। কিন্তু এই যে রমজান মাসের জিনিসপত্রের দাম কম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, ঈদ যাত্রা খুবই স্বস্তিদায়ক, সবকিছু মিলে অনেকে তো বলছেন যে এই সরকারের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। আপনার কাছে কি মনে হয় যে? আচ্ছা, আমি বলি আপনি, রমজান মাসে কিছু কিছু আইটেমের দাম কম ছিল, শাকসবজির দাম কম ছিল, এটা সত্য। আচ্ছা, এর কয়েকটা কারণ আছে ভাই, আমি এই কারণগুলি নিয়ে আগেও কথা বলছি। আমি রমজান মাসের দাম কম ছিল, আমি তাদেরকে প্রশংসা করছি যে না, এটা একটা তারা ভালো কাজ করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, কেন কম ছিল সেটাও বলি। এমনিতেই সবজির মৌসুম ছিল, সেটাও ব্যাপারটা, সবজির মৌসুম তো আগেও থাকে। আরেকটা কারণ ছিল, রমজান মাসে মানুষ শাক সবজি কম খায় ভাই, মাছ মাংস বেশি খায়। নিজের পরিবারের কথা হিসাব করে দেখেন, রমজানের সেহরিতে মানুষ মাছ মাংসই বেশি খায়, সেটা ওটা কারণ হতে পারে। ঠিক আছে, রমজান মাস তো বছরের 1 মাস। আচ্ছা বলেন তো, আফটার রমজান এখন কি অবস্থা এটা বলেন। আজকে আমি নিজে বাজার করেছি, বরবটি 90 টাকা কেজি, আজকে আমি নিজে কিনছি রে ভাই। পটল 80 টাকা কেজি, আমি নিজে কিনেছি। করল্লা 100 টাকা কেজি, আমি নিজে কিনেছি। বাদ দেন এগুলো,
সবজি আলাপ বাদ দেন, আমি আপনাকে একটা সিম্পল একটা হিসাব দিই। আমার কাছে একজন পাঠিয়েছি, চাল তো আমরা ডেলি খাই, আমি একটু চালের দাম নিয়ে একটু কথা বলি। দেখেন আমার কাছে ছবি আছে, আমার কাছে সে একটা দোকান থেকে সে জানুয়ারিতে কিনেছে, ফেব্রুয়ারিতে কিনেছে, এপ্রিলে কিনেছে চাল, কত করে কিনেছে সেই হিসাবটা আমাকে একদম পাঠায়। আমার কাছে রিসিপ্টটাও আছে, পারলে আপনি দেখেন। এটা হলো মোহাম্মদপুরের এই সরকারি কৃষি পণ্যের পাইকারি বাজার, তাজমহল রোডে যেটা আছে মোহাম্মদপুর, সেখান থেকে সে মেসার্স মায়ের দোয়া রাইস এজেন্সি, সেখান থেকে সে 25 কেজির এক বস্তা চাউল কিনছে। জানুয়ারির 3 তারিখে কিনছে 1750 টাকা দেয়া, ফেব্রুয়ারির 1 তারিখে কিনছে ওই এক বস্তা চাল, ওই একই চাল সাগর মিনি, এই চালটার নাম ওরা লেখছে আর কি, দোকানদারা যে লেখে। ফেব্রুয়ারির 1 তারিখে কিনছে 1990 টাকা দেয়া, মানে 1 মাসের ব্যবধানে বেড়েছে 240 টাকা। খেয়াল করেন। আচ্ছা ভালো কথা। তারপরে ওই ভদ্রলোক ওই চালটা আবার কিনছে আপনার এপ্রিলের 7 তারিখে। এপ্রিলের 7 তারিখে এসে দাম কত হলো? 2150 টাকা। ওই একই দোকান থেকে একই চাল একই লোক কিনছে। আমি এটা দেখে আবার ওদেরকে আমি ফোন করছিলাম যে ইজ ইট ট্রু অর ফলস, ঘটনা সত্য। তাহলে আপনি আমাকে বলেন 3 মাসের মাথায় চাউলের দাম বাড়লো কত? 450 টাকা। 25 কেজি চাউলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আছে। এটা হলো বট বাহিনীর কৃতিত্ব।